নতুন বছরে দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির পুরনো নেতা কর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস আবেগ আরো একবার দেখা যাচ্ছে, বঙ্গ বিজেপির সাম্প্রতিক ইতিহাসে তেমনটা অন্তত আমরা দেখতে পাইনি। দিলীপ ঘোষকেও যথেষ্ট পরিণত হতে দেখতে পাচ্ছি আমরা। যেহেতু দিলীপ ঘোষের সাথে আমার এবং ব্যক্তিগতভাবে প্রসূন গুপ্তর একটা সখ্যতা আছে, তাই আজ কিছু হাঁড়ির খবর দিতে এলাম প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠান। প্রতিদিন 5টায় আমরা এই অনুষ্ঠানটা আনি। আজকের এই অনুষ্ঠানের অনেকটাই ভাগিদার আমার অগ্রজ প্রসূন গুপ্ত। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রবীর বিশ্বাস শুরু করছি আজকের প্রবচন। প্রথমেই বলি, দিলীপ ঘোষকে স্বমহিমায় ফিরতে দেখে তৃণমূলের একটা অংশের মুখ কিছুটা কালো হয়েছে। একইভাবে চোয়াল ঝুলে পড়েছে বিজেপির একাংশের। ঠিক একইভাবে উদ্দীপ্ত লাগছে বিজেপির অন্য একটি অংশকে। তৃণমূলেরও একটা অংশ বেজায় খুশি দিলীপ ঘোষের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে। কথাগুলো শুনতে শুনতে আপনারও নিশ্চয়ই তালগোল পাকিয়ে যাচ্ছে আমার মতো করেই। সেই জট একটু একটু করে ছাড়াবার চেষ্টা করছি আজ। দিলীপ ঘোষের পদ চলে যাবার পর তাকে নিয়ে পিং পং বলের মতন খেলেছে ক্ষমতাসীন অংশ। প্রায় জোর করে হারিয়েও দেওয়া হয়েছে খড়গপুর থেকে দুর্গাপুরে পাঠিয়ে। নাম না করে অনেক কটাক্ষ একসময় তার কাছে এসেছে, যারা তার হাত ধরেই বিজেপিতে জমিয়ে বসেছেন বেশ ভালো করে। তেমন এখনো তৃণমূলের গায়ের গন্ধ যায়নি, তৃণমূলের গন্ধ গা থেকে যায়নি। এমন অর্জুন সিং থেকে শুরু করে ওই হিরণ চ্যাটার্জিরা নাম করে পর্যন্ত দিলীপ ঘোষের প্রতি নানান কটূক্তি করেছেন। বাদ যাননি সুকান্ত মজুমদারও। দিলীপ ঘোষের অপরাধ ছিল দুটো অপরাধ ছিল। তার মধ্যে এক ছিল তার বিয়ে করা, আর দুই হলো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে বসা। দুটোই ছিল তার একেবারে ব্যক্তিগত বিষয়। বিয়ে করা যেমন তার একান্ত নিজস্ব বিষয়, আবার মন্দির উদ্বোধনে যাওয়াটাও ব্যক্তিগত ধর্মাচরণের মধ্যেই পড়ে। কিন্তু এই দুই বিষয় নিয়ে দলের উচ্চ নেতৃত্বের কানে যেমন বীজ ঢালা হয়েছিল, তেমনি দলের ক্ষমতাসীন নেতাদের বোঝানো শুরু হয়েছিল যে কোনো রাজনৈতিক মানুষের ব্যক্তিগত জীবন বলে নাকি কিছু থাকবে না। ভারী অন্যায় করেছেন দিলীপ ঘোষ। মাঠের বাইরে পাঠানোর প্রক্রিয়া শুরু হলো, আর শেষ হলো দিলীপ ঘোষের নাম করে এবং নাম না করে একটি অত্যন্ত কুরুচিকর ভিডিও ইউটিউবারদের মাধ্যমে ব্যবহার করে ভাইরাল করে দেওয়ার মধ্যে। সাথে হাওয়া ছড়িয়ে দেওয়া হলো দিলীপ ঘোষ তৃণমূল জয়েন করছেন বলে। আমি এবং প্রসূন গুপ্ত তখনও বলেছি যে আর যে বা যাঁরাই দল বদল করুক, দিলীপ ঘোষ বিজেপি আমৃত্যু ছাড়বেন না। দাঁতে দাঁত কামড়ে দলের লোকজনের দ্বারাই সব অপমান অসম্মান চুপ করে সয়েছেন তিনি। যদিও তৃণমূলের তরফে তাকে একবারের জন্য অপমানজনক কোনো কথা বলতে আমরা শুনিনি। ভূত তো ছিল সর্ষের মধ্যেই। এবার অমিত শাহ কলকাতায় এসে বুঝলেন মিডিয়ায় লম্পঝম্প করে আর তৃণমূলকে হারানো সম্ভব হবে না। এসআইআর সম্পূর্ণ বুমেরাং হয়ে গিয়েছে। দলে কোনো সাংগঠনিক কাঠামোটুকু পর্যন্ত অবশিষ্ট নেই। তাই বুলাও দিলীপ ঘোষকে। তার নেতৃত্বেই বিজেপির সর্বোচ্চ আসন বাংলায় পেয়েছিল একসময়। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে দিলীপ ঘোষের পদ যাওয়ার পর সুকান্ত মজুমদারের সভাপতিত্বে সর্বা হয়ে ওঠা শুভেন্দুর সময়কালে বিজেপি সব নির্বাচনে তৃণমূলের কাছে পর্যদুস্ত হয়েছে। তাই সম্ভবত অমিত শাহ ফের একবার দিলীপ ঘোষকে ডেকে নিলেন নিজের কাছে। স্বভাবতই 3 ভাগে বিভক্ত হয়ে যাওয়া বঙ্গ বিজেপির দিলীপ ঘোষটি বেশ আবার তেজিয়ান হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গ বিজেপির এক প্রাক্তন নেতা বলেই ফেললেন, এবার দিলীপ দা সর্ষের মধ্যে এবং সর্ষের বাইরে সব ভূত ছাড়িয়ে ছাড়বেন, সব অপমানের বদলা নেবেন। তবে দিলীপ ঘোষের এই পুনর্জাগরণে শুভেন্দু লবি কিন্তু বেশ খানিকটা মুষড়ে পড়েছে। এবার যদি শুভেন্দুকে আরো একবার মমতার সাথে ভবানীপুর কেন্দ্রে লড়তে নামিয়ে দিতে পারেন, বুঝতেই পারছেন শুভেন্দু টায় ফিশ। রাজনৈতিক ক্যারিয়ার মায়ের ভোগে চলে যাবে শুভেন্দু। দিলীপ ঘোষ দাবি করতেই পারেন যে শুভেন্দু যখন একবার মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তাই আরো একবার মমতা ব্যানার্জির বিরুদ্ধেই তাকে লড়তে দেওয়া উচিত। এমন দাবি মোটেও অন্যায্য হবে না।
কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর উপরে ভরসা করে যে ডুবেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করার বদলে শুভেন্দু যে নিজেকেই ব্র্যান্ড শুভেন্দু হিসাবে প্রতিষ্ঠিত করতে বেশি মনোযোগী ছিলেন সেটা কিন্তু আরএসএস দেরিতে হলেও বুঝেছে। ক্রমাগত পিসি ভাইপো এবং একমাত্র বিরোধী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে গিয়ে, মিডিয়ায় বেশি সময় দিতে গিয়ে বিগত বিধানসভা ভোটের সব কটি নির্বাচনে, মানে বিধানসভা ভোট যে হলো তারপরে যে কটা নির্বাচন হয়েছে সব কটি নির্বাচনে কিন্তু ভরাডুবি ঘটিয়েছেন শুভেন্দু। শুভেন্দুকে অমিত শাহরা চোখের মনি করে রেখেছিলেন। তার দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে। এক, শুভেন্দু এই শর্তেই বিজেপিতে গিয়েছিলেন যে তাকে সর্বে সর্বা বানানো হবে, মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর পদ না জুটলেও বিরোধী দলনেতা হিসেবে একজন ক্যাবিনেট মন্ত্রী সমান পদ পেয়ে তিনি রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে দলের কর্মসূচি চালিয়ে প্রধান মুখ হয়ে উঠতে সক্ষম হয়েছিলেন। আর এক, অমিত শাহরা বুঝেছিলেন যে মমতা ব্যানার্জিকে যে হারাতে পারে সেই পারে তৃণমূলকে হারাতে। শুভেন্দু হয়ে উঠেছিল তাই কেন্দ্রীয় নেতৃত্বের ভরসাস্থল। ফলে আদালতের রক্ষা কবচ থেকে শুরু করে সারদা নারদা মামলা ইত্যাদি থেকে সাময়িক অব্যাহতি মিলে যায় কিন্তু শুভেন্দুর খুব সহজেই। সেই সুযোগকে পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে লাগাতার কন্টিনিউ মুসলিম বিরোধী বক্তব্য রেখে বিজেপি সহ আরএসএস এর কাছাকাছি আসার একটা চেষ্টা করেন শুভেন্দু। বলা যায় তাতে তিনি খানিকটা সফলও হন। বিজেপি বিধায়করা নির্বাচিত হয়ে আসলে ছুঁড়ে ফেলে দেবেন। মুসলমানদের দুধেল গাই, কাটা মোল্লা, কি বলেননি তিনি, সব বলেছেন তিনি। কিন্তু এসব করেও শেষ রক্ষা হয়নি। বলছি কেন, এবং মানে তিনি কিন্তু মমতার একমাত্র বিকল্প এটা তিনি প্রতিষ্ঠা করতে একটা পেরেছিলেন মোটামুটি। পশ্চিমবাংলায় মমতার বিকল্প শুভেন্দু, আর কেউ না, এটা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যেটা বামেরা চেষ্টা করেও পারেনি। অন্তত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু মানে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে শুভেন্দু বিনে গতি নাই। এটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মনে তিনি জায়গা করে নিতে পেরেছিলেন। কিন্তু কর্মীদের মন মজেছিল তাদের প্রিয় দিলীপ দার দিকেই। শুভেন্দু বুঝতে পারেন কর্মীদের সেই নিঃশব্দ ভালোবাসার কথা দিলীপ ঘোষের প্রতি। একদিকে দিলীপ ঘোষেরও পদ মেয়াদকাল শেষ হয়ে আসে, তিনি সভাপতি ছিলেন, তার মেয়াদকাল শেষ হয়ে আসে। কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির একটা অংশ, মানে বঙ্গ বিজেপির থেকে একটা অংশ কেন্দ্রীয় নেতৃত্বকে তারা বোঝাতে সক্ষম হন যে দিলীপ ঘোষের আক্রমণাত্মক মেজাজের নেতা, দিলীপ ঘোষের মতন যে আক্রমণাত্মক রাজনীতির নেতা, তাদের দিয়ে বাঙালিদের মন জয় করা যাবে না। একটা বাঙালি মুখের প্রয়োজন। খুঁজে খুঁজে নিয়ে আসা হলো গোলগাল নাদুস নুদুস চেহারার বটানির প্রফেসর সুকান্ত মজুমদারকে। রাজ্যের সভাপতি হলেন সুকান্ত বাবু, আর দলের রাশ হাতে নিয়ে নিলেন শুভেন্দু। দিলীপ ঘোষকে পাঠানো হলো কেন্দ্রীয় কমিটিতে। এসে গেল লোকসভার ভোট। দিলীপ ঘোষকে তার জেতা আসন থেকে তুলে পাঠিয়ে দেওয়া হলো দুর্গাপুরের মতন একটা কঠিন আসনে। কার্যত দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়ার একটা মরিয়া চেষ্টা করা হলো। হেরে গেলেন দিলীপ ঘোষ, কিন্তু দমলেন না তিনি। ওই চায় পে চর্চা, মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের সাথে গরমাগরম কথা বলে দলের কর্মীদের কাছে যথেষ্ট প্রাসঙ্গিক হয়েই রইলেন। কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করাতে সুযোগ পেয়ে গেল বিপরীত পক্ষ। তার সাথে যুক্ত হলো জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া। একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে। কেউ প্রচার করলেন দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, কেউ কুরুচিকর ভিডিও ভাইরাল করালেন। ভেঙে পড়লেন মানে আদি অকৃত্রিম যারা বিজেপি কর্মী তারা। আরএসএস কর্মীরাও কিন্তু খানিকটা হতোদ্যম হয়ে গেলেন। ততদিনে রাজ্যের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদে, জেলা সভাপতি পদে বসে গিয়েছেন শুভেন্দুর পছন্দের লোকজন। শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হলেন। শুভেন্দুর তীব্র মুসলমান বিদ্বেষ থেকে 180 ডিগ্রি ঘুরে শ্রমিক বহুত্ববাদের কথা বলার সময়ই কিন্তু বোঝা গিয়েছিল বিজেপি নিজেদের বদলাতে চাইছে বাংলায়। বিজেপিতে শুভেন্দু যুগের শেষ, এইরকম একটা আভাস পাওয়া গিয়েছিল কিন্তু তখনই। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন অবশেষে যে শুধু মুসলমানদের অপমান অসম্মান করে, মুসলমানদের বিদ্বেষ করে বাংলার যুদ্ধ জয় অসম্ভব। কিন্তু ভীষণ দেরি হয়ে গিয়েছে। রাজনীতিতে টাইমিং একটা বড় ফ্যাক্টর। সেই টাইমটাই বিজেপির হাত থেকে চলে গিয়েছে। এসআইআর নিয়েও টাইমটা ভুল সময়ে প্রয়োগ হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়ে তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে 2 কোটি রোহিঙ্গা
আর বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের বাদ দিতে গিয়ে দেখা গেল বিজেপির কোর ভোট মতুয়া, রাজবংশী, নমশূদ্র ভোটাররাই অধিকাংশ বাদ চলে গেল। ড্যামেজ কন্ট্রোল করতেই আরো একবার এম্পাওয়ার্ড করা হলো বা করার চেষ্টা হচ্ছে দিলীপ ঘোষকে। কিন্তু ওই যে বললাম টাইমিং, সেই টাইমিংটাই এবার ব্লান্ডার হয়ে গিয়েছে। যতদূর শোনা যাচ্ছে বিজেপির সূত্র মারফত যে এবার আর শুভেন্দুর পছন্দের লোকজন সম্ভবত টিকিট পাবেন না। শ্রমিক, দিলীপ ঘোষ এই জোড়া ফলাকে হাতিয়ার করে বেশি আগ্রহী কিন্তু আরএসএস নির্বাচনের ময়দানে যেতে। তাই শুভেন্দুকে যদি মমতা ব্যানার্জির এগেনস্টে ভবানীপুরেই দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে শুভেন্দুর রাজনৈতিক খেলা শেষ। শুভেন্দুকে যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন অমিত শাহ, তাতে শুভেন্দুর পক্ষে অন্য রাজনৈতিক দলে ভিড়ে যাওয়া বা নিজের কোনো দল করা কোনো কিছুই সম্ভব না। তাকে দিলীপ ঘোষের মতোই সব গ্লানি অপমান বরদাস্ত করে থেকে যেতে হবে, কিন্তু বিজেপিতেই। ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। রাজনীতিতে বলুন, যেখানেই বলুন, ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে, বারবার ঘুরে আসে। দিলীপ ঘোষের সাথে যে অন্যায় হয়েছে এটা শুধু বিজেপি কর্মীরাই কেন, বিজেপি বিরোধীরাও কিন্তু জানেন এবং মানেনও। নীলকণ্ঠ হয়ে দিলীপ ঘোষ সব সহ্য করেছেন আর সময়ের অপেক্ষা করেছেন একেবারে পাকা পোক্ত রাজনৈতিক পলিসি অনুসরণ করে। তার ফলস্বরূপ আবার গুরুত্ব বেড়েছে দলের ভেতরে, দলের বাইরেও। তাতে হয়তো বিধানসভা নির্বাচনে খুব বেশি প্রভাব পড়বে না। বিজেপির আসন 50-এর ঘরের যে গণ্ডি সেটা পার হয়তো হবে না, কিন্তু বিজেপি এবং আরএসএস এর মূল লক্ষ্য কিন্তু মোটেও বিধানসভা ভোট নয়। তারা অনেক দূরেরটা চিন্তা করেন। তাদের মূল লক্ষ্য হলো আরো বেশ খানিকটা দূরে 2029-এর লোকসভা নির্বাচন। বলা ভালো, অমিত শাহের মূল উদ্দেশ্য চতুর্থবারের জন্য বিজেপিকে কেন্দ্রের ক্ষমতায় নিয়ে আসতে পারলে তার প্রধানমন্ত্রী হওয়া কেউ আটকাতে পারবে না। নির্বাচন কমিশন, জুডিশিয়ারির একাংশ থেকে রাজ্যে রাজ্যে দিলীপ ঘোষের মতো পোড় খাওয়া আরএসএস ক্যাডারদের সামনের সারিতে নিয়ে এসে পশ্চিমবঙ্গের মতন কঠিন রাজ্য থেকে অন্তত খানবিশেক আসন নিশ্চিত করবার লক্ষ্যে নিঃশব্দে এগোচ্ছেন অমিত শাহ। তার লক্ষ্য মোটেও বিধানসভা ভোট নয়, তার লক্ষ্য 2029-এর লোকসভা ভোট। আর তারই জন্য হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ারদের মতন ওই উড়ে আসা জুড়ে বসা নেতাদের তারা প্রায় হাড়ি কাঠে বসাতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। তাই আরো কয়েকটা দিন অপেক্ষা করবার পরে নিশ্চিতভাবে বলা যাবে শুভেন্দুদের অন্তর্জয়ী যাত্রার সূচনা হয়ে গেল কিনা। পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলেই সেটা বোঝা যাবে কার হলো শুরু আর কার হলো সারা। সময়ের অপেক্ষা আর মাত্র কয়েক মাসের। আর আপনারা অপেক্ষা করুন আজ রাতের এক্স ফ্যাক্টরের জন্য। এনকে ডিজিটালে আমি রাত 8টায় নিয়ে আসবো এক্স ফ্যাক্টর। সকলে ভালো থাকবেন, নমস্কার।